রানী, মা রানী, কিরে কোথায় গেলি? রানী, শোন তো এদিকে। কি হয়েছে মা? তুমি এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? তুমি কি আমাকে শান্তি মতো একটু খেলতেও দেবে না নাকি? না, তোর সাথে কথায় পেরে ওঠা যায় না। তোকে একটা কাজের জন্য ডাকলাম, আর তুই কিনা এসে বকবক শুরু করেছিস। বলছি কি, পারুল সকাল থেকে হাঁক ডাক করছে। যা, পারুলকে একটু খড় দিয়ে আয় তো। মা, তুমি এসব কি বলছো? আমি পারুলকে খড় দিতে যাব? মা, আমি এসব কাজ করতে পারবো না মানে পারবো না। তুমি গিয়ে পারুলকে খড় দিয়ে এসো। আর শোনো, এসব কাজ আমাকে একদম করতে বলবে না, একদম না। এসব কথা বলে রানী সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে রানীর বাবা নগেন চলে আসে। এই মেয়েকে নিয়ে আমি আর পারি না, কোনো কথাই শোনে না। এই মেয়ের কথার যে তেজ, বড্ড অহংকারী হয়ে যাচ্ছে মেয়েটা। আহা গিন্নি, থামো তো তুমি। রানী এখনো ছোট, তুমি রান্নাঘরে যাও তো। আমি পারুলকে খড় খেতে দিচ্ছি, তারপর পারুলের জন্য ঘাস কাটতে যাব। নগেনের কথা শুনে মল্লিকা রান্নাঘরে চলে যায়। আর নগেন খড় নিয়ে এসে পারুলকে খেতে দেয়। তারপর নগেন ঝুড়ি আর কাঁচি নিয়ে ঘাস কাটতে চলে যায়। হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হয়। হঠাৎ করে এত ঝড় চলে এলো কেন বুঝতে পারছি না। এদিকে তো রানীর বাবাও ঘরে ফেরেনি, না জানি মানুষটা কোথায় আছে। হে বিধাতা, তুমি আমার স্বামীকে ভালো রেখো। বাতাস আর বৃষ্টির কারণে তো ঠিকমতো সামনে এগোতেই পারছি না। আমি যে কখন বাড়িতে ফিরতে পারবো, হে বিধাতা, রক্ষা করো আমায়। এসব কথা বলে নগেন বাতাস বৃষ্টির মধ্যেই পথ চলতে থাকে। আর হঠাৎই একটা গাছের ডাল ভেঙে এসে নগেনের শরীরের উপর পড়ে। আর সেই ডালের আঘাতে নগেন সেখানেই মারা যায়। মা, সারাদিন কি এভাবে বসে বসে চোখের জল ফেললে হবে নাকি? ঘরের কাজকর্ম তো করতে হবে। বাবা চলে যাওয়ার পর থেকে তুমি উনুনে আগুনও জ্বালাওনি। কতদিন হয়ে গেল বাবা চলে গেছে। এদিকে তো খিদের জ্বালায় আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। মা, তুমি আমাকে খাবার দেবে না? আমার খিদে পেয়েছে। জয়া, তুই, রানী, তুই কেমন মেয়ে? হ্যাঁ, দুদিন হলো তোর বাবা মারা গিয়েছে, তবুও তোর শান্তি হয়নি। এখন আবার খাবারের জন্য চেঁচামেচি শুরু করেছিস। আমি তোকে খাবার দেবো কি করে? তোর বাবা চলে গেছে, আর পারুলও দুধ দেওয়া বন্ধ করেছে। আমি যে কি করে সংসার চালাবো সেটাই তো বুঝতে পারছি না। দেখো মা, তোমার যা খুশি করো, কিন্তু আমি কোনো কষ্ট সহ্য করতে পারবো না। আমি কষ্ট সহ্য করতে পারি না। তুমি যেভাবেই পারো আমার খাওয়া পড়ার ব্যবস্থা করো। এই আমি বলে দিলাম, আমিও তো ক্ষুদ্র টুদ্র সহ্য করতে পারবো না। এসব কথা বলে রানী সেখান থেকে চলে যায়। আর মল্লিকা কপালে হাত দিয়ে চোখের জল ফেলতে থাকে। নগেন চলে যাওয়ার পর থেকে মল্লিকা রানীকে নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতে থাকে। মা, আমি আর এত কষ্ট সহ্য করতে পারবো না। তুমি আমাকে দুবেলা ঠিক করে খাওয়াতেও পারছো না। কেমন মা তুমি, হ্যাঁ, যে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারো না? হয়তো তুমি আমাকে ঠিক মতো খেতে দিতে পাও, নয়তো তুমি তোমার জীবন বিসর্জন দিয়ে দাও। এসব বলে রানী ঘরে যায়। আর মল্লিকা ভাবতে থাকে, হায় রে পোড়া কপাল আমার, কি সন্তান জন্ম দিয়েছিলাম যে আমাকে মরতে বলতেও দ্বিধা করে না। এই জীবন আমি আর রাখবো না। এসব কথা বলে মল্লিকা বেরিয়ে পড়ে আর নদীর পাড়ে যায় আত্মহত্যা করার জন্য। কিন্তু নদীর পাড়ে যেতেই মল্লিকা অনেক মাছ নদীতে ভাসতে দেখে। আরে বাহ, নদীতে এত মাছ! এসব মাছ ধরে বাজারে বিক্রি করলে তো অনেক ভালোভাবেই সংসার চলবে। তবে তো আর আমাকে আত্মহত্যা করতে হবে না। আমি নদীতে মাছ ধরে বিক্রি করে সংসার চালাবো। এরপর থেকেই মল্লিকা নদীতে মাছ ধরা শুরু করে। আর সেসব মাছ বাজারে বিক্রি করে মল্লিকা যা টাকা পায় তা দিয়ে কোনো রকমে তার সংসার চালানো শুরু করে। হঠাৎ একদিন, আহ, আমি আর পারছি না, এত ব্যথা আর সহ্য হচ্ছে না, এত ব্যথা আর সহ্য হচ্ছে না। আমার বুঝি মরণ খুব নিকটে। কিন্তু কিন্তু আমার তো একটাই চিন্তা, সন্তান জন্ম দিতে গিয়ে যদি আমি মারা যাই, তবে কে নেবে আমার এই সন্তানের দায়িত্ব? কে হবে আমার সন্তানের মা? হে বিধাতা, রক্ষা করো, রক্ষা করো।
এসব বলে মৎস্যরানী কাতরাতে কাতরাতে ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম দেয়। আর মৎস্যকন্যাকে জন্ম দিতে গিয়ে মৎস্যরানী মারা যায়। আর ছোট্ট মৎস্যকন্যা জলে ভাসতে থাকে। শয়তান মেয়ে, শুধু খেতে পারে আর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতে পারে, আবার ঘরের সব কাজ করে আমায় আবার মাছ ধরতেও হয়। কত বেলা হয়ে গেছে, আর কখন মাছ ধরবো? এ কি, এ তো দেখছি মৎস্যকন্যা। কিন্তু মৎস্যকন্যা যদি এভাবে জলে ভেসে বেড়ায়, তবে তো মৎস্যকন্যার বিপদ হবে। তার থেকে বরং আমি একে নিয়ে যাব আর আমার বাড়িতে নিরাপদে রাখবো। মা, আমি তো দেখছি পৃথিবীতে চলে এসেছি, অথচ এখনই আমার ঘুম ভাঙলো। কিন্তু আমার মা কোথায়, আর কে বা আমার মা? এই তো আমি এখানে, আমি তোর মা। তুই এখানেই থাক, আমি তোকে এক্ষুনি বাড়িতে নিয়ে যাচ্ছি। মাত্র বাড়িতে ঢুকলাম আর পারুলেরও হাঁক ডাক শুরু হলো। দুধ দহনের সময়ও তো হয়ে গেছে। এরপর মৎস্যকন্যাকে বারান্দায় রাখে আর বালতিটা নিয়ে পারুলের কাছে যায় আর দুধ দোয়াতে থাকে। হঠাৎ করে পারুল অনেকগুলো দুধ দেয়। বাবা, আজ তো পারুল অনেক দুধ দিয়েছে। মৎস্যকন্যা আমার বাড়িতে আসতে না আসতেই আমার আয় উন্নতি কি বাড়তে থাকলো নাকি? তবে এই কুড়িয়ে পাওয়া মৎস্যকন্যা দেখছি আমার সংসারের লক্ষ্মী। আজ এই দুধ বিক্রি করে আমি মৎস্যকন্যার জন্য বড় একটা কাচের পাত্র নিয়ে আসবো। যাক বাবা, মৎস্যকন্যার সুরক্ষিত একটা আবাসস্থলের ব্যবস্থা হলো। এখন আর মৎস্যকন্যার শ্বাস প্রশ্বাস নিয়ে চিন্তা থাকলো না। মা, ও মা, এটা আবার তুমি কাকে ধরে নিয়ে এসেছো? যে না আমরা একটু ভালোভাবে বাঁচতে শিখেছি, অমনি তুমি আরেকটা অতিথি নিয়ে এসেছো। চুপ কর রানী, ও তোর বোন, আর তুই ওকে নিয়ে একদম কটু কথা বলবি না। তুই জানিস না ও আমাদের সংসারে লক্ষ্মী হয়ে এসেছে? তবে তুমি থাকো তোমার লক্ষ্মী নিয়ে, আমিও দেখবো ও তোমার সংসারে কি হাতি ঘোড়া নিয়ে আসে। মল্লিকার সংসারের অভাব অনটন দূর হয়ে যায় আর মৎস্যকন্যার ওপর মল্লিকার আদর যত্ন বাড়লেও রানীর ক্ষোভ জন্মাতে থাকে। শয়তান মৎস্যকন্যার জন্য মা আজকাল আমাকে দু চোখে দেখতেই পারে না। কি একটু ভালো সংসার চলছে আর তার জন্য মা আমাকে অবহেলা করা শুরু করেছে। তবে আর নয়, মা তো ঘুমাচ্ছে। তবে আজই হবে ওই মৎস্যকন্যার জীবনের শেষ দিন। তো এই তো কেরোসিন তেল, আমি আজই মৎস্যকন্যার জলের পাত্রে জল না রেখে এই কেরোসিন রাখবো, যাতে মৎস্যকন্যা আর বাঁচতে না পারে। তবে মাও আর বুঝতে পারবে না যে মৎস্যকন্যাকে আমি মেরেছি। তবে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। রানী, তোর মাথায় কত বুদ্ধি। এসব কথা বলে রানী কেরোসিনের বোতল নিয়ে যাওয়ার সময় দরজায় হোঁচট খেয়ে তারই পা ভেঙে ফেলে। ও মা গো, আমার পাটা বুঝে গেল গো, গেল। ও মা! কি ব্যাপার, রানীর কান্না শুনলাম মনে হয়। রানী কোথায়? এত রাতে কোথায় গেছে মেয়েটা? হায় হায়, এ কি হয়েছে মা তোর? তুই এখানে পড়ে আছিস কেন? তোর পা ভেঙেছে নাকি? হ্যাঁ মা, হ্যাঁ, আমি বুঝি পাপের শাস্তি পেয়েছি। এরপর রানী মল্লিকাকে সব কথা খুলে বলে। সব কথা শুনে মল্লিকা ভীষণ রেগে যায়। তুই এত খারাপ রানী, তুই আমার ঘরের লক্ষ্মীকে মারতে চেয়েছিলি? এবার তবে নিজেই পঙ্গু হয়ে পড়ে থাক। মা রানী, আমি দুধ নিয়ে বাজারে যাচ্ছি, তুই সাবধানে থাকিস মা। আর তোর প্রয়োজনীয় সবকিছু বিছানার পাশে রেখেছি, বিছানা থেকেই সব পাবি। আমি গেলাম রে মা। এরপর মল্লিকা চলে যায় আর রানী হঠাৎ করেই ঘুমিয়ে পড়ে। তখনই সেখানে এক বিষাক্ত সাপ আসে। সর্বনাশ, এই তো দেখছি একটা বিষাক্ত সাপ। এই সাপ ঘরে এলো কি করে? এই সাপ তো দিদির দুধে ফনা তুলেছে। এই দিদি, দিদি ওঠ দিদি। দিদি, ঘরে যে সাপ ঢুকেছে। দিদি, আমার কথা শুনতে পাচ্ছিস না? দিদি, দিদি তো কিছুই শুনতে পাচ্ছে না। সে করেই হোক, আমার দিদিকে বাঁচাতেই হবে। এরপর মৎস্যকন্যা লেজ দিয়ে কাচের পাত্রে আঘাত করতে থাকে। হঠাৎ করে পাত্রটা সাপের গায়ে পড়ে আর পাত্রের কাঁচ ভেঙে সাপের গায়ে পড়ে মারা যায়। আর কাচের পাত্রের শব্দ শুনে রানীর ঘুম ভাঙে।
একে একে কে শব্দ করলো? একে মৎস্যকন্যা, তুই মাটিতে কেন? আর তোর পাত্র ভেঙেছে কে? এই শয়তান সাপ নাকি? আসলে দিদি, এই সাপ তোমার দিকে ফনা তুলেছিল, তাই আমি লেজ দিয়ে পাত্রতে আঘাত করে পাত্রটা তো সাপের উপর ফেলে দিয়েছি। দেখো সাপের কি হাল হয়েছে, এবার সাপের মৃত্যু নিশ্চিত। মৎস্যকন্যার এসব কথা শেষ হতে না হতেই সাপ মৎস্যকন্যাকে ছোবল দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে, আর মৎস্যকন্যা ব্যথায় কাতরাতে থাকে। মৎস্যকন্যা, কি হলো তোর? এই সাপ যে তোকে দংশন করলো, এবার কি করবো আমি? দিদি না দিদি, আমি যে এখন মরেও শান্তি পাবো, আমি যে তোকে বাঁচাতে পেরেছি। এসব কথা বলে মৎস্যকন্যা চোখ বোঝে, আর রানী ছটফট করতে করতে মাটিতে পড়ে যায়, আর ছোট্ট মৎস্যকন্যাকে কোলে তুলে নিয়ে কাঁদতে থাকে। এটা তুই কি করলি বোন? এটা তুই কি করলি? তুই আর একটু আবার সুযোগ দে আমাকে, আমি আমি আর অহংকার করবো না, আমি তোকে ছোট বোনের মতো করে ভালোবাসবো। তুই আরে একটিবার সুযোগ দে আমাকে বোন, আর একটিবার সুযোগ দে, আর একটিবার সুযোগ দে বোন। রাজ্য কিন্তু সেই দিনই সব আনন্দ মাটি করে এক অশুভ শক্তি কালো ছায়া ঘিরে ফেলে পুরো রাজ্যকে। মহারাজ, আমার দিব্যযজ্ঞ বলছে এই অশুভ শক্তির দূরত্ব কিছুক্ষণের মধ্যেই গোটা রাজ্যকে সে দখল করে ফেলবে, আর আমাদের রাজকন্যাই পারবে ভবিষ্যতের এই রাধানগরকে শুভ শক্তির কবল থেকে মুক্ত করতে। তাই তার বেঁচে থাকা বড্ড জরুরি। কিন্তু আর যে সময় নেই মহারাজ, এই অশুভ শক্তির দৈত্যকরাই প্রাসাদের প্রায় কাছে চলে এসেছে। রানী, তুমি তাহলে এক্ষুনি আমাদের কন্যাকে নিয়ে প্রাসাদ থেকে পালিয়ে যাও, আমাদের কন্যাকে যে বাঁচাতেই হবে। কিন্তু মহারাজ, আপনার কি হবে? এখন এসব ভাবার সময় নেই রানী, আমাদের ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। রাজকন্যাকে বাঁচাতে না পারলে যে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আমি এক্ষুনি আমাদের রাজকন্যাকে নিয়ে পালিয়ে যাচ্ছি। এরপর রানী ছোট্ট রাজকন্যাকে কোলে করে নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে সোজা নদীর ধারে চলে যায়। কি এখন আমি কোথায় যাব? অন্ধকারে পথ চিনতে না পেরে আমি যে সোজা নদীর কাছে চলে এসেছি। এত বড় নদী আমি কি করে পার করব? শুনেছি এই নদী নাকি এক কৃষ্ণনগর রাজ্যে গিয়ে মিশেছে, ও তো অনেক দূর, আমার হাতে তো বেশি সময়ও নেই। তখনই নদীর ধারে একটা পড়ে থাকা ঝুপড়ির দিকে রানীর চোখ পড়ে, এবং রানীর সাথে সাথেই সেই ঝুপড়িটির মধ্যে রাজকন্যাকে শুইয়ে দেয় এবং তারপর সেটিকে নদীর পানিতে ভাসিয়ে দেয়। যা, আমার বিশ্বাস বিধাতা তোকে ঠিক বাঁচিয়ে রাখবে, কারণ তো শক্তি দিয়েই তো আমাদের রাধানগর রাজ্যকে তোকে মুক্ত করতেই হবে মা। আমার ভুলের কারণে তুই এই নদীর জলে ডুবে গেলি। আয় আমার দীপা, আমার কাছে ফিরে আয়। তুমি আর কতদিন এভাবে নদীর ঘাটে বসে কাঁদবে বলো তো? দীপা তো আর কখনো ফিরে আসবে না, চলো বাড়িতে ফিরে চলো। না, আমি বাড়ি যাব না। আজ আমার মনটা কেন এত উতলা হচ্ছে? কেন বারবার মনে হচ্ছে আমি আমার দীপাকে খুঁজে পাবো? এটা তোমার মনের ভুল বউ, তাই বলছি পাগলামি করো না, চলো চলো বাড়িতে চলো। তখনই রঘুর স্ত্রী নদীতে ভেসে আসা একটি ঝুপড়ির দিকে চোখ পড়ে। এই যে দেখো না, ওই নদীতে ওটা কি ভেসে আসছে? দেখো তো, এ তো ঝুপড়ি মনে হচ্ছে, কিন্তু ওই ঝুপড়িটার মধ্যে কি আছে? আর একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি তো। দাঁড়াও, আমি দেখছি, ঝুপড়িটাকে কাছে নিয়ে আসি। এরপর রঘু সেই ঝুপড়িটার কাছে গিয়ে দেখে সত্যি সেখানে একটি ছোট্ট বাচ্চা রয়েছে, আর সে সেই বাচ্চাটিকে সেখান থেকে তুলে নিয়ে এসে তার স্ত্রী কোলে দেয়। বউ, এই দেখো, সত্যি একটা বাচ্চা যে। দেখলে গো, বিধাতা সত্যি আমাদের মনের কথা শুনেছে গো, আমার দীপাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন।
মায়ের মন কখনো মিথ্যে কথা কয় না গো, তাই তো সারাদিন মনে হচ্ছিল আমার দীপা ঠিক আমার কাছে ফিরে আসবে। কি বলছো কি বউ? এটা কার না কার বাচ্চা অমনি নিজের দীপা বানিয়ে ফেললে? না না, এটা ঠিক নয়। তবে এর বাচ্চার আসল বাবা মাকে খুঁজে বের করে তাকে ফিরিয়ে দিতে হবে। না, আমি ওকে কাউকে দেব না। আমি জানি ওই আমার দীপা, আমি ওকে আমার কাছে রেখে দেব। এ কথা বলে রঘুর স্ত্রী সেই বাচ্চাটিকে কোলে করে নিয়ে তার বাড়িতে চলে যায় এবং রঘু বাড়িতে চলে যায়। এরপর রঘুর স্ত্রী বাচ্চাটিকে নিজের মেয়ে দীপা মনে করে বড় করতে থাকে। এরপর কেটে যায় অনেকগুলো বছর। দীপাও বেশ বড় হয়ে যায়। মা, প্রায় আমার বন্ধুরা আমাকে বলে আমি নাকি তোমাদের কুড়িয়ে পাওয়া মেয়ে। সবাই এ কথা কেন বলে বলো তো মা? তোমরা কি সত্যি আমাকে নদীর ঘাটে কুড়িয়ে পেয়েছিলে? না 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 মা, এই সবাই মিথ্যে কথা বলছে। আমরা তোকে কুড়িয়ে পেতে যাব কেন? হ্যাঁ, তোকে তো আমরা নদীর ঘাটে হারিয়ে ফেলেছিলাম আর আবার সেখান থেকেই খুঁজে পেয়েছি রে মা, বুঝলি তো? কিন্তু এই কথা যে কেউ বিশ্বাস কেন করে না মা, সেটাই তো বুঝতে পারি না। না করে না করুক, তোকে এসব ভাবতে হবে না রে মা। এবার যা তো মা, নদী থেকে এক কলস জল নিয়ে আয়। হ্যাঁ মা, যাচ্ছি। এরপর দীপা নদীতে জল আনতে যায়। সে যখন জল নিয়ে বাড়িতে ফিরছিল তখন কৃষ্ণনগরের রাজপুত্র সেখানে এসে হাজির হয়। এই যে কন্যা, আমায় একটু জল দেবে গো, বড্ড জল তেষ্টা পেয়েছে যে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এরপর দীপা তার কলসি থেকে রাজপুত্র দীপকে জল খাওয়ায়। অনেক ধন্যবাদ। আচ্ছা, তুমি কি এই গায়ে থাকো নাকি রোজ এখানে জল নিতে আসো? হ্যাঁ, এই কথা বলে দীপা সেখান থেকে চলে যায়। এরপর রোজ দীপা যখন জল নিতে যেত তখনই রাজপুত্র দীপ এসে সেখানে হাজির হয়ে যেত আর দীপার সাথে সেই রাজপুত্র গল্প করত। আর রাজপুত্র দীপও দীপার প্রেমে পড়ে যায়। একদিন রাজপুত্র নিজে দীপার বাড়িতেও চলে যায়। আমি আপনাদের দীপাকে বিয়ে করে আমাদের রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। তাকে আমি খুব ভালোবাসি। কি বলছো তুমি রাজপুত্র? না না, এসব হয় না। মহারাজ এ কথা জানতে পারলে শেষে আমার মেয়েকে উল্টো তিনি দণ্ডর দিতে পারে। হ্যাঁ হ্যাঁ বাবা, রাজপুত্রের সাথে আমাদের মতো ঘরের গরিব ঘরের মেয়ের বিয়ে? না 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 না, এটা যে কখনো হতে পারে না। আপনারা শুধু শুধু অযথা ভয় পাচ্ছেন। আমার পিতামশাই আমাকে প্রচন্ড ভালোবাসেন, তাই তিনি আমার মনে কখনোই কষ্ট দিতে পারবেন না। না, আপনাদের বিশ্বাস না হলে চলুন, আমার সাথে চলুন। আমি আজই আপনাদের সাথে আমার পিতার কথা বলিয়ে দিতে চাই। এরপর রাজপুত্র দীপার বাবা মা এবং দীপাকে সহ তাদের রাজদরবারে যায়। আর রাজদরবারে প্রবেশ করা মাত্রই সে রাজ্যের রাজ্যবাসী দীপার দিকে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। হ্যাঁ, তুমি রাজপুত্র হয়ে সামান্য এই গরিব ঘরের কন্যাকে বিয়ে করতে চাও? আর তারপর আমি ইতোমধ্যে জানতে পেলাম এই কন্যা নাকি কুড়িয়ে পাওয়া কন্যা। তাহলে তো তার জাত বংশেরই ঠিক নেই। আর আমি বেঁচে থাকতে কখনোই তাকে পুত্রবধূ হতে দেব না। দেখলে তো বাবা, আমি তোমায় আগেই বলেছিলাম মহারাজ এসব মেনে নেবেন না। আপনি দয়া করে রাগ করবেন না মহারাজ, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়ান, আপনারা কোথাও যাবেন না। মহারাজ, আপনি যার বংশ তুলে কথা বললেন সে আর কেউ নয়, আপনার রাজ্যের পাশের রাজ্য মানে রাধানগর রাজ্যের একমাত্র রাজকন্যা। এসব কি বলছেন আপনি? না 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 না, ও কোনো রাজকন্যা টাজকন্যা নয়, ও আমার মেয়ে দীপা। বউ, এখন যেভাবে মেয়েটার বংশ তুলে কথা বলছে তাতে তুমি আর এমন পাগলামি করো না। এটা তো সত্যি, সেদিন রাতে জলের ধারে একটা ঝুপড়িতে আমরা একে কুড়িয়ে পেয়েছিলাম। হ্যাঁ, আর সেদিন রাধানগর রাজ্যের রানীমা নিজের রাজকন্যাকে সেই ঝুপড়িতেই ভাসিয়ে দিয়েছিলেন। এসব কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে আপনার কথা যদি সত্যি হয় তাহলে আপনি এত বছর পর আমাকে দেখে কি করে চিনে ফেললেন আমি সেই রাজ্যের রাজকন্যা? কারণ তুমি যে অবিকল, তোমার মা মানে রানী রূপমতির চেহারার সাথে প্রচন্ড মিল, তাই তো আমি তোমাকে চিনতে ভুল হয়নি আমার। কিন্তু
আপনি এত কিছু জানলেন কি করে? আপনি তো আমাদের রাজ্যের রাজজ্যোতিষী। উনি ওই রাধানগর রাজ্যের রাজজ্যোতিষী ছিলেন। তবে ওই দিন যখন রাধানগর রাজ্যকে ওই অশুভ দৈত্য যখন পুরো রাধানগরকে বন্দি করে ফেলে, তখন তিনি আমাদের রাজ্যে এসে আশ্রয় নেন। আর তখন থেকেই আমি ওনাকে আমাদের রাজ্যের জ্যোতিষী হিসেবে রেখে দেই। তার মানে আমি সত্যি ওই রাধানগর রাজ্যের রাজকন্যা। এরপর রাজজ্যোতিষী সেদিন রাতের সব ঘটনা দীপাকে খুলে বলে। ওই অশুভ দত্ত আমার মাকে আমার বাবাকে বন্দি করে রেখেছে আর আমার রাজ্যটাকেও দখল করে রেখেছে। আমি ওকে ছাড়বো না, ওর হাত থেকে আমার রাজ্যকে আমি রক্ষা করবই। কিন্তু কিন্তু তার উপায় তো আমার জানা নেই রাজজ্যোতিষী। এই নাও রাজকন্যা, তোমার অস্ত্র। এতদিন শুধু তোমার জন্যই এই অস্ত্রটি আমি তৈরি করে যত্ন করে আমার ঘরে রেখেছিলাম, কারণ আমি আমার গণনায় জানতে পেরেছিলাম এই অস্ত্র দিয়ে শুধুমাত্র তুমি ওই দৈত্যকে পরাজিত করে রাধানগর রাজ্যকে মুক্ত করতে পারবে। তোমার হাতেই যে কেবল ওই দৈত্যর মৃত্যু লেখা আছে। ঠিক আছে রাজজ্যোতিষী, আমি এক্ষুনি রওনা দিতে চাই। আমার রাজ্যকে খুব শীঘ্রই আমি মুক্ত করতে চাই। দাঁড়াও দীপা, আমি তোমাকে এত বড় কাজে একা যেতে দিতে পারি না। আমিও যে তোমার সাথেই যেতে চাই। হ্যাঁ রাজকুমার, যাও, তুমি রাজকন্যার সাথে গিয়ে আমার হবু বেআই আর বেআইন আর রাজ্যকে মুক্ত করে এসো। এরপর রাজপুত্র দীপ আর রাজকন্যা দীপা রাধানগর রাজ্যের দিকে রওনা দেয় এবং তারা নদী পাড়ি দিয়ে রাধানগর রাজ্যে গিয়ে পৌঁছায়। ওই তো রাজপ্রাসাদ। রাজপুত্র, আমাদের খুব সাবধানে রাজপ্রাসাদের ভিতরে ঢুকতে হবে। হ্যাঁ রাজকন্যা, চলো। এরপর রাজপুত্র আর রাজকন্যা চুপি চুপি রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করে, কিন্তু হঠাৎ করে তাদের সামনে সেই দৈত্য এসে হাজির হয়। এরে তোরা, অনেকদিন বাদে এই রাজ্যে মানুষের মাংসের গন্ধ পাচ্ছি। মানুষের আগমন ঘটেছে বলে মনে হচ্ছে। শয়তান দৈত্য, তুই আমার বাবা মাকে বন্দি করে এই রাজ্যকে মৃত্যুপুরী রাজ্য বানিয়ে রেখেছিস। তোকে তো আমি ছাড়বো না, কিছুতেই না। ও, তুই তাহলে এই রাজ্যের রাজকন্যা? আমি তো এতদিন ধরে তোকেই খুঁজে চলেছি। তোকে হত্যা না করা পর্যন্ত যে আমি শান্তি পাচ্ছি না। আর আজ তুই নিজেই এসেছিস আমার কাছে ধরা দিতে। ভালোই হয়েছে, এবার তুই আর বাঁচতে পারবি না। এ কথা বলে দৈত্য রাজকন্যার দিকে নিজের জাদু শক্তি প্রয়োগ করে। অমনি দীপা তার হাতের অস্ত্রটি উঁচু করে ধরে আর সেই জাদু শক্তিটি দীপার অস্ত্রে স্পর্শ করে উল্টো দৈত্যের শরীরে গিয়ে আঘাত করে। আহ, সামান্য মেয়ে হয়ে তোর এত বড় ক্ষমতা! তুই আমার জাদু শক্তি দিয়ে আমাকেই আঘাত করলি। তারা, তোকে এইবার আমি দেখাচ্ছি মজা। তখনই দৈত্য রাজকন্যার দিকে তেড়ে আসে। অমনি রাজকন্যা দৈত্য শরীরে সেই বিশেষ অস্ত্রটি দিয়ে আঘাত করে আর অমনি দৈত্যটি মাটিতে লুটিয়ে পড়ে আর সে ধ্বংস হয়ে যায়। রাজকন্যা, পেরেছো, তুমি পেরেছো এই দুষ্ট রাক্ষসের হাত থেকে তোমার রাজ্যকে রক্ষা করতে। এরপর দীপা রাজা আর রানীকে উদ্ধার করে। রাজকন্যা, আমাদের রাজকন্যা? তাহলে জ্যোতিষীর গণনাই তো ঠিক ছিল। দেখেছো রানী, এতদিন আমাদের কন্যা আমাদের রাজ্যকে শয়তান দৈত্যর হাত থেকে মুক্ত করতে পারলো। হ্যাঁ মহারাজ, আজকে আমাদের রাজকন্যা ছিল বলেই আমাদের রাজ্য মুক্ত হয়েছে আর আমরা ওই দৈত্যের হাত থেকে মুক্তি পেয়েছি আর ওই দৈত্য ধ্বংস হয়েছে। এরপর পুরো রাজ্যে সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ছোট বোন বিনাকে অনেক আদর স্নেহ দিয়ে মায়ের মতন আগলে রাখতো। গীতা জঙ্গলে ফুল তুলে কোনো রকমে দুবনে পেটের ভাত জোগাড় করতো। বিনা, কোথায় গেলি বোন? তাড়াতাড়ি একটু এদিকে আয় তো বোন, আমাকে তো জঙ্গলে যেতে হবে নাকি? আর তোকে একা বাড়িতে রেখে আমি তো জঙ্গলে যেতে পারবো না। না জানি কখন কি করে বসিস, আর তখন আমার হবে যত জ্বালা। গীতার এসব কথা শেষ হতে না হতে সেখানে বিনা চলে আসে। দিদি, তুইও না আমাকে নিয়ে
বড্ড বেশি ভাবিস। আমি আর কি করব হ্যাঁ? আমাকে একা রেখে তুই আর জঙ্গলে যাবি না, আর সেটা আমি ভালোই জানি। আর জঙ্গলে গেলেও তুই আমাকে ফুল তুলতে দিস না, শুধু শুধু আমাকে একা ঘুরে বেড়াতে হয়। তোকে কেন ফুল তুলতে হবে শুনি? তুই তো এখনো অনেক ছোট, তাই তোকে কোনো কাজ করতে হবে না। তুই শুধু আমার পাশে পাশে থাকবি, তাতেই হবে। যাই হোক, চল এবার আমরা জঙ্গলে যাই, চল, দেরি হয়ে যাচ্ছে তো। এরপর গীতা আর বিনা মিলে জঙ্গলে যায়, আর জঙ্গলে গিয়ে গীতা ফুল তুলতে থাকে, আর বিনা গীতার পাশে ঘুরে বেড়াতে থাকে। কিন্তু বিনা ঘুরতে ঘুরতে একটু দূরে চলে যায়, আর হঠাৎই সে একটা গর্তের মধ্যে ধপাস করে পড়ে যায়। কিন্তু গীতা ফুল তোলায় মনোযোগী হয়, এসব কিছুই জানতে পারে না। ও মা গো, গর্তে পড়ে বুঝি আমার কোমরটা ভেঙে গেল, কি ব্যথাই না করছে কোমরটা। এসব কথা বলতে বলতে বিনা উঠে দাঁড়ায়, আর চারিদিকে তাকিয়ে দেখে সে তো ভীষণ অবাক। এ কি, এ আমি কোথায় চলে এলাম রে বাবা? চারিদিকে তো দেখছি ডিমে ভরা। এ কি, এটা কি ডিম রাজ্য নাকি? ও মা, এত ডিমের মধ্যে এই 3টা ডিম তো দেখছি অদ্ভুত রঙের। এমন অদ্ভুত রঙের লাল, নীল, হলুদ ডিম আমি তো আগে কখনো দেখিনি। আর এই 3টে ডিম অন্য সব ডিমের থেকে বড় দেখছি। যাই, ডিম 3টার কাছে গিয়ে দেখি তো একটু। এসব কথা বলে বিনা কৌতূহলবশত লাল, নীল, হলুদ ডিমের কাছে যায়, আর ডিম 3টা ছুঁয়ে দেয়, আর সাথে সাথে সেখান থেকে একটা ভয়ঙ্কর ডাইনি চলে আসে। ডাইনিকে দেখে তো বিনা অনেকটা ভয় পেয়ে যায়। এই, আমার ডিম রাজ্যে আমার শিকার হয়ে আসার জন্য তোকে আমি স্বাগত জানাই। সে কবে আমি একটা শিকার করে খেয়েছি, আর শিকার খেয়ে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু এতদিন কোনো শিকার আমার ডিম রাজ্যে আসেনি, আর লাল, নীল, হলুদ ডিমও স্পর্শ করেনি। তাই তো আমি এতদিন ঘুম থেকে জেগে উঠতে পারিনি। যাকগে, আজ তুই আমার ঘুম ভাঙিয়ে দিয়ে তুই আমার বড্ড উপকার করলি, তাই তোকে আমি পুরস্কার হিসাবে তোর মৃত্যু উপহার দেব। কিন্তু সেই পুরস্কার নিতে হলে যে তোকে পূর্ণিমার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আমি আবার পূর্ণিমার রাত না আসলে শিকার খেতেই পারি না। এসব কথা বলে রাক্ষসী বিনাকে বেঁধে রেখে সেখান থেকে চলে যায়, আর বিনা অসহায়ের মতো কাঁদতে শুরু করে। হে ভগবান, হে আমি কোথায় ফেসে গেলাম? আর এই গর্তটা রাক্ষসীর রাজ্যে আসার প্রবেশ পথ, আর এখানে এসে আমি কেন যে পাকনামো করে লাল, নীল, হলুদ ডিমটা ছুঁতে গেলাম? দিদি ঠিকই বলে, আমি শুধু শুধু ঝামেলা বাঁধাই। ভগবান, আমি এই ঝামেলা থেকে এখন কি করে বাঁচবো? দিদি, এই দিদি, কোথায় তুই? আমাকে এখান থেকে নিয়ে যা, নয়তো এই ডাইনি যে আমাকে খেয়েই ফেলবে। দিদি। এসব কথা বলে বিনা ডিম রাজ্যে কাঁদতে থাকে। এদিকে গীতা বিনাকে খুঁজতে খুঁজতে নাজেহাল দশা। আর এত খোঁজার পরও গীতা বিনাকে না পেয়ে এক ভৈরবী মায়ের কাছে যায়, আর ভৈরবী মাকে সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে ভৈরবী মা বলে, অস্থির হোস না বাছা, একটু ধৈর্য ধর। আমি এখনই ধ্যানে বসছি, আর দেখছি কোথায় আছে তোর বোন। এসব কথা বলে ভৈরবী মা ধ্যানে বসে, আর ধ্যান শেষ করে ভৈরবী মা বলে, বাছা, তোর বোন তো মহা বিপদে আছে। তোর বোন এখন ডিম রাজ্যে ডিম রাক্ষসী হাতে বন্দি আছে, আর আগামী পূর্ণিমার রাতে তো ডিম রাক্ষসী তোর বোনকে খেয়ে ফেলার পরিকল্পনাও করছে। এসব আপনি কি বলছেন ভৈরবী মা? না, এসব কিছুতেই হতে পারে না। আমি আমার বোনকে কিছুতেই হারাতে পারি না। দয়া করে আপনি আমার বোনকে বাঁচানোর একটা উপায় বলে দিন। বলছি ওই ডাইনিকে মারার একমাত্র উপায় হলো নিশিন্দা জল। নিশিন্দা জল ডাইনির গায়ে ছোঁয়ালে ডাইনি মারা যাবে। তবে তোর কপাল ভালো যে ওই নিশিন্দা জল
আমার কাছেই আছে, কিন্তু বাছা শুধুমাত্র পূর্ণিমার রাতেই তো ওই ডিম রাক্ষসী প্রকট হয়, আর তাই ওই ডিম রাক্ষসীকে মারার জন্য আর তোর বোনকে মুক্ত করার জন্য তোকে পূর্ণিমার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে না হয় অপেক্ষা করব, কিন্তু মা দয়া করে আপনি আমাকে নিশিন্দা জল দিয়ে দিন আর আমাকে ওই ডিম রাজ্যের যাওয়ার পথ বলে দিন মা। আমি তো ডিম রাজ্যে যাওয়ার পথ চিনি না। এরপর ভৈরবী মা গীতাকে নিশিন্দা জল দেয় আর ডিমরাজ্যে যাওয়ার পথও বলে দেয়। আর সেই জল নিয়ে গীতা বাড়ি ফিরে যায় আর পূর্ণিমার রাতের অপেক্ষা করতে থাকে। আর পূর্ণিমার রাত আসতেই গীতা সেই নিশিন্দা জল নিয়ে জঙ্গলে যায় আর ভৈরবী মায়ের বলে দেওয়া পথ অনুসারে গীতা ডিমরাজ্যে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে গীতা দেখে রাক্ষসী বিনাকে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। খবরদার শয়তান রাক্ষসী, তুই আমার বোনের দিকে আর এক পাও এগোবি না। আর আজ আমি তোকে মেরে তোর মানুষ খাওয়া চিরতরের জন্য ঘুচিয়ে দেব। তুই অত পুষকে মানুষ হয়ে আমাকে মারবি, তার আগে আমি তোকে আর তোর বোনকে খেয়ে আমার খিদা মেটাবো। এই কথা বলে রাক্ষসী যেই না গীতার দিকে এগিয়ে আসে অমনি গীতা রাক্ষসীর গায়ে নিশিন্দা জল ছিটিয়ে দেয় আর সাথে সাথে রাক্ষসীর গায়ে আগুন লেগে রাক্ষসী পড়ে মারা যায়। সেই সাথে লাল নীল হলুদ ডিমও অদৃশ্য হয়ে যায় আর বিনার বাঁধনও খুলে যায়। যাক বাবা, এই লাল নীল হলুদ ডিম অদৃশ্য হয়ে গেল কেন? তবে কি ডিম রাক্ষসীর কোনো ভাত ছিল নাকি? হয়েছে, তোকে আর এত পাকনামি করতে হবে না, কারণ এই পাকনামির জন্যই আমি তোকে আবারও হারাতে বসেছিলাম। কিন্তু আমি চাই না আরো এমন কিছু হোক। চল এবার বাড়িতে চল। এরপর গীতা ও বিনা খুশি মনে বাড়ি চলে যায়। তুই যে কি বলিস না বেনু, পেট খালি রেখে কি আর করা যায় বলতো? তুই কি এবার খাবারের কোনো ব্যবস্থা করবি নাকি আমি বাড়িতে চলে যাব বলতো? আহা রিমা, তোকে নিয়ে আর আমি পারছি না। বলছি সাথে তো আমাদের কোনো খাবার নেই, তার উপর আমরা আবার জঙ্গলে চলে এসেছি, আশেপাশে তো কোনো ফলের গাছও দেখতে পাচ্ছি না। চল না আর একটু সামনে গিয়ে দেখি, যদি আবার আমরা কোনো ফলের গাছ পাই তবে আমি তোকে ফল পেড়ে খাওয়াবো, কেমন? এখন তুই তাড়াতাড়ি করে চল তো। দেখ দেখ, গাছটাতে কতগুলো ডালিম ধরে আছে, কিন্তু এই ডালিমগুলো সোনালি রঙের কেন? ওগুলো কি সোনার ডালিম নাকি রে বিনু? আমারও তো তাই মনে হচ্ছে রে, এগুলো তো সোনালি, তার মানে এগুলো সোনার ডালিম। তবে আর দেরি করে লাভ নেই, চল তো চল ওই গাছ থেকে ডালিম পেড়ে দেখি, তবেই তো বোঝা যাবে আসল ঘটনাটা কি। রিমা, সত্যি সত্যি তো এগুলো সোনার ডালিম রে, কিন্তু এই সোনার ডালিমগুলো কি আর খাওয়া যাবে নাকি? আমি তো এইসবের কিছুই বুঝতে পারছি না রে। তোকে এত কিছু বুঝতে হবে না রে, তুই এবার খেয়ে নে তো খেয়ে নে, দেখ কত মজা। সত্যি রে রিমা, এই ডালিমগুলো খেতে অনেক সুস্বাদু। সোনার ডালিমের খোসার ভিতরে এত সুন্দর সুস্বাদু ডালিম থাকবে তা তো আমি ভাবতেই পারিনি রে। এই ডালিম খেয়ে তো প্রাণটা একদম জুড়িয়ে গেল। আমারও তো ভীষণ ভালো লেগেছে ডালিমগুলো খেয়ে, তাই তো আমি দুটো ডালিম সাথে করে নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে খাবো। সে তো বুঝলাম, কিন্তু তুই কি এক্ষুনি বাড়িতে যাবি নাকি রে? এই তো খাওয়া হলো আর অমনি কি না তোর বাড়িতে যাওয়া? তা নয় তো কি, আমি আর কোথাও ঘুরতে পারবো না রে বিনু, আমি এক্ষুনি বাড়িতে যাব। তাছাড়া সন্ধ্যে যে হয়ে এলো বলে, চল বিনু চল, দেরি করা ঠিক হবে না, বাড়িতে ফিরে চল। কি ব্যাপার রে রিমা, তুই কোথায় গিয়েছিলি বলতো? সারাটা দিন বাইরে বাইরে ঘুরিস, বলি বাড়িতে কি তোর মন টিকে না? হ্যাঁ, এ কি রে, তোর হাতে আবার এই দুটো কি? হ্যাঁ, বাড়িতে এলে তুমি সবসময় এমন চিৎকার চেঁচামেচি কেন করো মা বলো তো? তাছাড়া আমার হাতে এগুলো কি তুমি দেখতে পাচ্ছ না নাকি? হ্যাঁ, এগুলো হচ্ছে ডালিম, সোনার খোসায় মোড়ানো সুস্বাদু ডালিম, বুঝেছ? কি সত্যি বলছিস তুই? এগুলো সোনার ডালিম? এই ডালিম তুই কোথায় পেলি রে মা, বলতো আমাকে তাড়াতাড়ি। তুমি এত অস্থির কেন হচ্ছ মা? দাঁড়াও দাঁড়াও, তোমাকে বলছি। আমি এই ডালিম পুবের জঙ্গলে পেয়েছি। ওই বিন্নু আমাকে পুবের জঙ্গলে না ঘুরতে নিয়ে গিয়েছিল, আর ওই জঙ্গলের ভিতরে
এই সোনার ডালিম দুটো খুঁজে পেয়েছি। এই জঙ্গলের ভিতরে সোনার ডালিম গাছ খুঁজে পেয়েছি, বুঝেছো? যাকে বাবা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমি বরং এই ডালিম দুটোই খাই। হায় হায়, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমি সেই কবে থেকে ভাবছি আমি ধনী হব, পায়ের উপর পা তুলে আমি রানীর হালে দিন কাটাবো। এবার বুঝি আমার সে স্বপ্ন পূরণ হতে চলেছে। এই সোনা ডালিম যে আমার সৌভাগ্যের দুয়ার খুলে দেবে। এইসব ভেবে রমেলা ডালিম চুরি করার পরিকল্পনা করতে থাকে। আর পরের দিন সকাল হতে রমেলা সে সোনার ডালিম আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর জঙ্গলের পথে হাঁটতে থাকে। উফ বাবা, আজ যে আমার কি খুশি লাগছে, আমার যে অনেক দিনের সাধনা পূরণ হতে যাচ্ছে। একবার শুধু আমি ধনী হয়ে নেই, তারপর আমার দাপটে সবাই একদম ভয় পেয়ে যাবে। আচ্ছা, আমি তো জঙ্গলের ভেতরে চলে এলাম, কিন্তু কোথায় কোথায় সেই ডালিম গাছ? আমি তো এখনো সেই সোনার ডালিম গাছটাকে দেখতেই পেলাম না। যাই বাবা যাই, আমি বরং আর একটু খুঁজে দেখি। ও মা, সত্যি তো এটা যে সোনার ডালিমের গাছ। আর দেরি করা যাবে না, আমি এক্ষুনি গাছ থেকে সোনার ডালিমগুলো পেরে নেই। কতগুলো সোনার ডালিম, আমার হাতে কতগুলো টাকার সম্পদ। এই ডালিমগুলো বিক্রি করলে আমি যে অনেক টাকার মালিক হয়ে যাব। কালই আমি এই ডালিমগুলো নিয়ে বাজারে চলে যাব। হ্যাঁ, একই কাণ্ড, আমি তো কালকে এখানে সোনার ডালিম রাখলাম, আজ আবার এই ডালিমগুলো সাধারণ ডালিম কেন হয়ে গেল? আচ্ছা, কেউ আবার আমার ডালিম চুরি করেনি তো? না, সেটা আবার কি করে সম্ভব? কেউ তো আমার ডালিম আনা দেখেইনি। না, আর সময় নষ্ট করা যাবে না, আমি এক্ষুনি যাব ওই জঙ্গলে, আর আবারও আমি সোনার ডালিম নিয়ে আসব। সে কি কাণ্ড, কাল তো গাছের গোড়ায় কোনো সাপ ছিল না, তবে আজ আবার গাছের গোড়ায় এই সাপটা কোথা থেকে এলো? এই সাপ থাকলে তো আমি ডালিমগুলো পারতে পারবো না, তাই আগে এই সাপটাকে মারতে হবে। শয়তান পাজি মহিলা কোথাকার, তুই কি না আমাদের দুই পরীর ডালিম গাছের ডালিম চুরি করতে এসেছিস? আবার আমাদের পাহারাদার সাপকে মারার পরিকল্পনা করছিস? হ্যাঁ, কি বলছো তোমরা এসব? হ্যাঁ, দুই পরীর ডালিম গাছ? তবে আর কোনো কিন্তু নেই, বুঝেছিস তো? তুই যা শুনেছিস সবই সত্যি। তোর চুরি করা সেই সোনার ডালিমগুলো আমাদের ইশারাতে স্বাভাবিক হয়ে গিয়েছিল, বুঝেছিস? আর তাছাড়া তুই এভাবে ডালিম চুরি করেছিস বলেই তো আমরা এই সাপটাকে পাহারা রেখেছিলাম, বুঝেছিস? আর তুই কি না আমাদের সেই সাপটাকে মারতে যাচ্ছিলি? হ্যাঁ, ছি, তুই এত লোভী। আমরা এই সোনার ডালিম গাছ এখানে লাগিয়েছিলাম অসহায় মানুষদের সাহায্য করার জন্য, আর তুই কি না সেই সোনার ডালিমের দিকে নজর দিয়েছিস? আজ তো আমরা তোর চোখ তুলে নিয়ে তোকে উচিত শিক্ষা দেব। কত বড় সাহস তোর! না দুই পরি, তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন লোভ করব না। তবুও তোমরা আমার চোখ তুলে নিও না। অন্ধ হয়ে যে আমি কিছুতেই দিন কাটাতে পারবো না। তাছাড়া আমি অন্ধ হলে সংসারের হাল কে ধরবে বলো তো? আমার ঘরে যে ছোট্ট একটা মেয়ে আছে, আমি অন্ধ হলে যে আমরা দুই মা মেয়ে অকালে মরে যাব। আমি তোমাদের কাছে হাত জোর করছি দুই পরি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। কি, তুই সত্যি বলছিস তো? সত্যি তুই আর লোভ করবি না? ঠিক আছে, তবে তুই আমাদের কথা দে। এই যে আমি তোমাদের কথা দিচ্ছি পরি, আমি আর কখনোই এমন লোভ করব না। ধনী হওয়ার স্বপ্নেও আমি আর দেখব না। আমি যে অবস্থানে বর্তমানে আছি আমি সেটা নিয়ে সন্তুষ্ট থাকবো পরি। এবার অন্তত তোমরা আমাকে যেতে দাও, আমাকে তোমরা ক্ষমা করে দাও। এরপর দুই পরি অদৃশ্য হয়ে যায় আর রমেলাও সবকিছু ভুলে বাড়ির পথে যেতে থাকে।